এই দেশটার উন্নয়নের জন্য কিন্তু এখন আমাদের সবচেয়ে বড় প্রয়োজন কি স্কিল। বারবার একটা কথা বলবো, আমাদের শিক্ষা ব্যবস্থা এখনো বলা হয় তার রেজাল্ট কত। প্লিজ এই ধ্যান ধারণা থেকে আমরা বেরোয় আসি। কেন তোমার বাবা মা সিদ্ধান্ত নিতে পারলো না তোমার আলটিমেটলি কোন স্কিল আল্লাহ তোমাকে দিয়েছে। আমি প্রথমেই অবশ্যই ধন্যবাদ জানাই আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাজ এমপি, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমাদের সাথে প্রেজেন্টেশনে ছিল আমাদের বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব ডক্টর জিয়াউল হায়দার। তো দুইজন আমি মনে হয় যে রিপনের প্রেজেন্টেশন থেকে যদি একটু বলতে চাই যে আজকে এখানে অনেকেই উপস্থিত, বাট একটু হাত তুলতে দেখতে চাই যে তোমাদের ভিতরে কতজন আছো যারা কোয়াইট কনফিডেন্ট যে এটি আমার স্কিল, আমি এখানেই ডেভেলপ করব, এখানেই আমি জীবনে শাইন করব। এই ডিটারমিনেশন কতজনের ভিতরে আছে একটু হাত তুলবে? থ্যাংক ইউ ভেরি মাচ। এই স্পিরিটটাই আমরা চাই তোমাদের কাছে, আমাদের স্পিরিটটা। কারণ আজকের বক্তব্যটা তোমরা লক্ষ্য করেছো যে স্কিল, কারণ প্রত্যেকটা মানুষেরই কিন্তু এখানে মাথায় রাখতে হবে যে আল্লাহ পাক যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি কিন্তু বারবার বলেছেন যে আমি অনর্থক পৃথিবীতে কাউকেই সৃষ্টি করি নাই। তার মানে প্রত্যেকটা লোককে, ইভেন শুধু লোক না, আমরা যে পোকা মাকড় গাছ দেখি, দেখো গাছ কি হচ্ছে, অক্সিজেন ছাড়ছে, আমরা সেই অক্সিজেন নিচ্ছি, তাই না? মানে সব কিছু, আবার আমরা কার্বন ডাই অক্সাইড ছাড়ছি, গাছ কি হচ্ছে সেটাকে রিসিভ করছে। তার মানে প্রত্যেকটা সৃষ্টির পিছনেই কিন্তু আল্লাহ পাক স্পেসিফিক্যালি বলে দিয়েছে যে কোনো কারণ ছাড়া কিন্তু অনর্থক কাউকে সৃষ্টি করা হয়নি। তাহলে ঠিক এই দেশটার উন্নয়নের জন্য কিন্তু এখন আমাদের সবচেয়ে বড় প্রয়োজন কি? স্কিল। কেন আমরা স্কুলে যাই? এখানে আমাদের স্কুল এবং কলেজ প্রিন্সিপাল আমি দেখতে পাচ্ছি, আরও কিছু প্রতিষ্ঠানের হেডদেরকে দেখতে পাচ্ছি। আপনাদের উদ্দেশ্য করে বলতে চাই যে প্লিজ, ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি। আপনাদেরকে অবশ্যই প্রত্যেকটি ছাত্রছাত্রী স্কিল আইডেন্টিফাই করুন। আপনারা একদিন বলতে পারবেন আমি আমার স্কুল থেকে, আমার কলেজ থেকে, আমার প্রতিষ্ঠান থেকে এতজনকে আমি বানিয়েছি এই 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 ক্যাটাগরি, এবং তাদের নামগুলো বলতে পারবেন আপনারা। অনেকের ভিতর লিডারশিপ কোয়ালিটি আছে, অনেকের ভিতরে কিন্তু দেখবেন যে ক্রিয়েটিভ মেন্টালিটি আছে, অনেকে দেখবেন ডুয়ার্স, অনেকে দেখবেন এক্সকিউজার, অনেকে দেখবেন সমালোচনায় সারাদিন ব্যস্ত থাকে। সমালোচনাও কিন্তু একটা গুণ, এটা কিন্তু আমরা অস্বীকার করতে পারবো না। কিন্তু সেই সমালোচনাটাকে আমরা কতটুকু ক্রিয়েটিভিট ওয়েতে ব্যবহার করতে পারছি। আমরা সমালোচনাটা কখন করব? কারণ কিছু লোক আছে কাজ করতে জানে, কিছু লোক আছে কাজ করতে জানে না, সমালোচনা করতে জানে। তখন যে কাজ করে সে খুব কষ্ট পায় যে ভাই তুমি আমার মতো কাজ করে তারপরে সমালোচনা করো। তাহলে কি হচ্ছে, দুই পক্ষকেই কিন্তু আমাদের একত্রিত করতে হবে যে ঠিক আছে তুমি তো ভাই করতে পারো না, সো যে করতে পারে তার কাজটাকে তুমি অ্যানালাইজ করে তাকে তুমি রাইট ডাইরেকশনটা দাও, ভালো দিকটাকে দাও। অর্থাৎ প্রত্যেকটা স্কিল, যেমন কি হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশে ফার্মাসি, আমি কাউকে ছোট করার জন্য বলছি না, বাংলাদেশে ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলি পৃথিবীতে কিন্তু অনেক ভালো অবস্থান আছে। কেন? কারণ বাংলাদেশের কোনো একটা মেডিসিন তৈরি করার পরে যত সহজে টেস্ট করা যায় পৃথিবীর আর কোনো দেশেই টেস্ট করা যায় না। কেন? কারণ একটা মেডিসিন খাওয়ার পরে যদি কেউ মারা যায় তাহলে কিন্তু তার বিরুদ্ধে কোনো মামলা হয় না। আর বাইরে একটা মেডিসিনে শুধু মামলা না, তার যদি বলা যায় যে স্কিনে যদি রেশ পড়ে বা কোনো রকম তার সাইড এফেক্ট হয় তার বিরুদ্ধে মামলা হবে, মিলিয়ন মিলিয়ন ডলার তাকে পেনাল্টি দিতে হবে। তার মানে কি আমাদের দেশে সমালোচক যারা আছে এদেরকে আমরা টেস্টিংয়ে কাজে লাগাইতে পারি। তারপরে এটাও একটা স্কিল, এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাদেরকে আমরা এই ধরনের টেস্টিং, এই ধরনের যে ইকুইপমেন্টগুলোতে আমরা কাজে লাগাইতে পারি। তাহলে এইবার আমরা আসি যে আমরা প্রত্যেকটি ছেলে মেয়ে যারা এখানে, আমি সহ আমরা যারা উপস্থিত, আমরা সবাই কিন্তু মায়ের গর্ভ থেকে আসছি, তাই না? আমরা কেউ তো আকাশ থেকে বিবি আদম আর হাওয়ার মতো আল্লাহ ছেড়ে দেয়নি। তাহলে সবাইকে কিন্তু পৃথিবীতে আল্লাহ একটা নির্দিষ্ট সাইকেলের ভিতর দিয়ে কিন্তু আমাদেরকে পৃথিবীতে নিয়ে আসছে। তাহলে এখানে আমাদের প্রবলেমটা কোথায়? প্রবলেমটা আমাদের এডুকেশন সিস্টেম। আমি লাকিলি কথাগুলো বলছি যে মাননীয় প্রতিমন্ত্রীকে টার্গেট করে, কারণ যেহেতু লাকিলি উনি প্রাথমিক শিক্ষার সাথে উনি সম্পর্কিত। তাহলে ব্যাপারটা কি হচ্ছে যে বাবা মার গর্ভ থেকে যখন, মানে মায়ের গর্ভ থেকে যখন সন্তান আসে তখন সেই সন্তানকে প্রথমেই কি হচ্ছে, বাবা মা একটু গ্রো আপ করে পরেই তাকে স্কুলে পাঠাচ্ছে। স্কুল কি করছে? স্কুল তাকে কিন্তু ওই যে প্যাটার্নাইজড করে ফেলছে। তার যে ক্রিয়েটিভিটি, তার যে একটা ভবিষ্যৎ ধ্যান ধারণা, সেটা কিন্তু স্কুল লুক আফটার করছে না। তাহলে আমাদের স্কুল সিস্টেমটাকে আমাদের চেঞ্জ করতে হবে। আর আমি আজকে অনেক বক্তব্য দিচ্ছি কিন্তু এটা আমি পরিবর্তন করতে পারছি না, তাহলে আমিও কিন্তু একজন সমালোচক, কথা বলতে পারি, কাজ করতে পারি না।
তো সেই কারণেই এই অনুষ্ঠানে আসার আগে রিপনকে বলেছি, রিপন প্লিজ অ্যাটলিস্ট আই নিড টু প্রুভ মাইসেলফ দ্যাট আমাদের একটা দুইটা প্রতিষ্ঠানে মডেল আকারে করে আমরা প্রমাণ করতে চাই যে ইয়েস উই হ্যাভ দ্য এবিলিটি টু ইমপ্লিমেন্ট ইট। তো আমি সেই কারণে বলবো যে আমরা একটা লো রিস্ক, রিপন তার প্রেজেন্টেশনে বলছে লো রিস্ক পাইলট প্রজেক্ট করি। আমাদের সম্ভবত 3টা প্রাইমারি স্কুল আছে এবং ইংলিশ মিডিয়ামও আছে, সরকারি বাংলা মানে দ্যাট ইজ সরকারি মাধ্যমে আছে। সেগুলোকে আমরা কিভাবে আইডেন্টিফাই করতে ডে 1 থেকে বাচ্চাকে নিয়ে আসতেছে আপনার নার্সারিতে বা প্লে গ্রুপে, আমি ওই দিনই তাকে সময় দিব যে তার ক্রিয়েটিভিটি আছে কিনা, সে ডুয়ার্স কিনা, সে পজিটিভ কিনা, তার এটিকুয়েট আছে কিনা, সে ম্যানার জানে কিনা। এবং আমার জানা মতে বাংলাদেশে কোনো স্কুলে ডে কেয়ার সেন্টার নাই, এবং আমরা কিন্তু বাংলাদেশে একটি না, ইফ আই এম নট রং, আমাদের সম্ভবত 2টি ডে কেয়ার সেন্টারও আছে। তাইলে ডে কেয়ার সেন্টার আপনারা কিন্তু অনেকেই জানেন না, পৃথিবীর সব দেশে সভ্য দেশগুলোতে কিন্তু ম্যান্ডেটরি করা হয় বাচ্চাদেরকে ডে কেয়ার সেন্টারে দেওয়ার জন্য। বাংলাদেশে কি হয়, বাবা মা কিন্তু আদর করে কোলে রাখে যে না না আমি আমার বাচ্চাকে কেন ডে কেয়ার সেন্টারে দিব, নো নো নো, আমার কি আদর নাই? না, আদর দরকার নেই, বাচ্চাকে দরকার হচ্ছে তাকে মানুষ করে গড়ে তোলার জন্য ডে কেয়ার সেন্টারে দিতে হবে। ডে কেয়ার সেন্টারগুলোকে প্রমোট করতে হবে, কারণ এখানে যদি তারা একসাথে 10, 12, 20, 30 জনের সাথে মিশে, কেউ ধাক্কা দিবে, কেউ হয়তো তাকে ক্রিটিসাইজ করবে, সে তার রেজিলিয়েন্সি দাঁড়াবে, তার যে ডুয়ার্স মেন্টালিটি দাঁড়াবে, সে জানবে কিভাবে টিম ওয়ার্ক করতে হয়। এগুলো কিন্তু আমাদের দেশে নাই। তো লাকিলি আমাদের ডে কেয়ার সেন্টারে, আমি মনে করি যে ডে কেয়ার সেন্টারের সাথে যারা সম্পর্কিত বা নাই, ওখানেও আপনারা একটা অ্যানালাইসিস করুন যে আমাদের ডে কেয়ার সেন্টারের বাচ্চাগুলো যখন স্কুলে যায়, এবং ইফ আই এম নট রং ডে কেয়ার সেন্টার সম্ভবত আমরা 6 থেকে 7 বছর আগে করেছি, তাহলে ওদের উপরে আমরা একটা স্টাডি করি যে ডে কেয়ার সেন্টারের বাচ্চাগুলোর মেরিট কোন লেভেলে আছে। এবং বারবার একটা কথা বলবো, আমাদের শিক্ষা ব্যবস্থা এখনও বলা হয় তার রেজাল্ট কত। প্লিজ এই ধ্যান ধারণা থেকে আমরা বেরোয় আসি। আমরা রেজাল্ট না, আমরা চেষ্টা করব তাকে কতটুকু আমরা ফাইটার বানাইতে পারছি, কতটুকু ডুয়ার্স বানাইতে পারছি, চ্যালেঞ্জ মেকার বানাইতে পারছি, ক্রিয়েটিভ মাইন্ডেড বানাইতে পারছি, রেজিলিয়েন্ট বানাইতে পারছি। এই ব্যাপারগুলো থেকে যদি আমরা আস্তে আস্তে আমরা যদি পাইলট প্রজেক্ট শুরু করি, আজকে থেকে আপনারা শুরু করেন, কারণ যেহেতু এই প্রোগ্রাম উপলক্ষে আমি ব্যক্তিগতভাবে কিছু স্টাডি করছি, এবং এখানে যদি কোনো ফান্ড প্রয়োজন হয়, আপনাদের প্রতিষ্ঠানে যদি ফান্ড নাও থাকে, প্লিজ আমি আমার ফাউন্ডেশন থেকে সেই ফান্ডগুলো আপনাদেরকে দিব। তবু আমি চাই যে আপনারা উদ্যোগটি করেন। যেহেতু লাকিলি মাননীয় মন্ত্রী মহোদয় দায়িত্ব শুরু করেছেন মাত্র 1 মাস কয়েক দিন হলো, আমার বিশ্বাস যে উনিও কিন্তু এটার সাথে সম্পর্কিত হবেন, কারণ সবাই তো চায়, ওনারাও কিন্তু ডিসিশন মেকার হিসাবে ওনারাও কিন্তু চায় একটা মডেল তৈরি হোক। তো আমি এই ক্ষেত্রে একটা ছোট্ট উদাহরণ আপনাদের সাথে তুলে ধরতে চাই, যেহেতু আমি একজন মুসলমান, আমি সেই উদাহরণটাই দিচ্ছি। আমরা কিন্তু স্কুলে কিন্তু শিখাই না, দেখেন আজকে থেকে আপনারা প্লিজ এটাও শিখাবেন, আমাদের যিনি প্রফেট, যার অনুসারী আমরা, ওনাকে কিন্তু পৃথিবীতে পাঠানোর আগেই কিন্তু বাবাকে নিয়ে গেছেন আল্লাহ। তো আল্লাহ তার সবচেয়ে কাছের বন্ধু তার বাবাকে কেন নিল, এটাও কিন্তু একটা লেসন, এটাও কিন্তু একটা ওয়ান অফ দ্য পার্ট অফ দ্য এডুকেশন। জন্মের আগে বাবাকে, জন্মের পরপরই মাকে, তাইলে ওনাকে বড় করলে কোথায়? দুধমা হালিমার ঘরে। সেখান থেকে আবার কি হলো, ওনাকে একজন চাকরি দিল একজন বিত্তশালী মহিলার কোম্পানিতে, বিবি খাদিজা। সেখানে উনি কি শিখলো? উনি কিন্তু ওয়ার্কম্যানশিপ শিখলো। খুব ধাপে ধাপে খেয়াল করে দেখেন কিভাবে নবীজিকে কিন্তু প্রফেট বানানো হলো, ওনা কিন্তু রাতারাতি প্রফেট বানানো হয়নি। তার মানে আবারও রিপিট করছি, জন্মের আগে বাবা, জন্মের সাথে সাথে মা, বড় করা হয়েছে বিবি দুধমাতা হালিমার ঘরে। একইভাবে একটা সময় তাকে চাকরি দেওয়া হলো যে বিবি খাদিজার কোম্পানিতে। সেই কোম্পানিতে কাজ করতে গিয়ে উনি দেশে বিদেশে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেড়াতো। উনি পারস্য, কোথায় ইরাক, কোথায় সিরিয়া, কোথায় ইরান, কোথায় আফগানিস্তান, এই জায়গাগুলো কিন্তু ভিজিট করে 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 উনি কিন্তু নলেজ আহরণ করছে। নলেজ আহরণ করার পর যখন ওনার ম্যাচুরিটি লেভেল আসলো 25 বছর বয়সে, তখন কিন্তু এই মালিক, যিনি মালিকিন বলি আমরা, বিবি খাদিজাই কিন্তু হয়ে গেল ওনার ঘরণী বা ওনার ওয়াইফ। তার মানে একটা বিত্তশালী ফ্যামিলিতে একটা এন্টারপ্রেনারশিপ মাইন্ড, মানে ব্যবসায়ীর ঘরে কিন্তু সাথে ওনার সম্পর্ক হলো। তার মানে ইটস এ ক্লিয়ার মেসেজ যে আল্লাহ পাক তার যে অনুসারী বা আমরা যারা নবীজির অনুসারী, আমরা কিন্তু এই শিক্ষাটা শিখি নাই। আমরা কি করছি? মাদ্রাসাগুলোকে ছোট করতে চাই না। মাদ্রাসাগুলোতে শিক্ষা দেওয়া হয় কোরআন মুখস্থ করো, অবশ্যই তারা করবে, হাদিস মুখস্থ করো, অবশ্যই তারা করবে, কিন্তু তারা নবীজির আদর্শ নিয়ে তারা কিন্তু জাজ করে। বরঞ্চ নবীজির আদর্শে বিভক্ত আমরা, কেউ হানাফি, কেউ আমরা ওহাবি, কেউ আমরা সুন্নি, কেউ আমরা শিয়া, কেউ আমরা এই পীরের মরিদ, কেউ এই পীরের মরিদ, কেউ বলে এটা না করলে তুমি মুসলমানই না, তুমি কাফের, বা সে নিজেও জানে না।
অথচ নবীজির আদর্শটা কিন্তু আমি মনে করি যে পারফেক্টলি আমাদের স্কুলে শেখানো উচিত। তাহলে কি হচ্ছে, বাচ্চারা শিখবে যে তারা কিভাবে নবীজির আদর্শ থেকে তারা আদর্শ শিক্ষাটা গ্রহণ করবে। ঠিক একইভাবে আবার নবীজির যে স্টাইলটা, লাইফস্টাইলটা ছিল, 25 বছর বয়সে উনি বিয়ে করলেন, কিন্তু উনি নবুয়ত কিন্তু পাননি 25 বছর বয়সে, উনি নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে। কেন? এই 25 মাইনাস 40, 15 ইয়ার্স উনি কিন্তু পাহাড়ে যেত, এবং যেই পাহাড়ে আপনি জানি না জ্যাবেলে নূর, আমার মতো লোকও কিন্তু, আমি যখন ইয়াং বয়সে ছিলাম 2000 সালের কথা বলছি, তখন আমার মতো লোকও কিন্তু জ্যাবেলে নূরে উঠতে গিয়ে মনে হয় বাবারে উঠে তো ফেলছি, নামবো কীভাবে। আর নবীজি সেখানে খুব আরামে যেত, ওখানে উঠতো, ওখানে বসে উনি তপস্যা করতো। আবার বিবি খাদিজা এই পাহাড়ে উঠে ওনাকে খাওয়া দিয়ে আসতো। অথচ বিবি খাদিজা কিন্তু আমরা জানি যে আরব দেশে একজন অত্যন্ত ধনাঢ্য ব্যক্তি, তারপরও পাহাড় বেয়ে উনি কিন্তু নবীজিকে খাবার দিয়ে আসতো। তার মানে এই লাইফস্টাইলটা কিন্তু আমরা মাদ্রাসাগুলোতে শেখাই না, স্কুলগুলোতে শেখাচ্ছি না। আমরা কিন্তু প্রায়ই সোশ্যাল মিডিয়াতে খুললেই দেখবেন 12 বছরের যুবক বিলিয়নার হয়ে গেল। সে কে? স্কুলে কি আপনারা শেখান? আপনারা শেখান না। কিন্তু প্লিজ আজকে থেকে নোট করুন, অ্যাটলিস্ট মাননীয় প্রতিমন্ত্রীর সামনে আপনারা প্রতিজ্ঞা করুন যে আপনারা স্কুলে বাচ্চাগুলোকে এই জায়গাগুলো একটু শিখান। এই জায়গাগুলো বলেন যে আজকে 12 বছর বয়সে সে কীভাবে মিলিয়নার হলো, বিলিয়নার হলো, 16 বছর 18 বছর, কারণ বাচ্চারা এদের কাছ থেকে শিখতে চায়। বাচ্চারা কিন্তু আমাদের কাছ থেকে শিখতে চায় না। আমাদের দেখলে বলবো যে ও আচ্ছা উনি তো বুড়া মানুষ, ওনার কাছ থেকে আমরা কী শিখবো। কিন্তু ইয়াংদের কাছ থেকে কিন্তু আলটিমেটলি তারা শিখতে চায়। তাহলে সেই শিক্ষাটা শিখান, নবীজির যে লাইফস্টাইলটা সেটাকে শিখান। যদিও আমরা জানি যে আমাদের মুসলমানদের পিতাকে ইব্রাহিম আলাইসাল্লাম, তাহলে ইব্রাহিম আলাইসাল্লামের যে সন্তান ছিল ইসমাইল আলাইসাল্লাম, আপনারা জানেন যে বাচ্চা অবস্থায় তার পা দিয়ে যে আঘাত করা হয়েছিল, সেই আঘাতের কারণে যে জমজম তৈরি হয়, সেই জমজমের পানি আজও আমরা খাচ্ছি। তাহলে একটুবার চিন্তা করে দেখেন যে কোথায় রহস্যটা। যেই বাচ্চা তৃষ্ণায় তার পা ছটপট করছে, সেই পায়ের আঘাতে সেখান থেকে ঝর্ণা আসছে, যেই ঝর্ণা এখনও আমরা পাচ্ছি। আবার সেটাকে কিন্তু নজির হিসাবে আমরা হজ করছি। আমরা কি করি? সাফা এবং মারোয়া। কেন? তার মা বিভ্রান্ত হয়ে সন্তানকে পানির জন্য একবার এদিকে ছুটে একবার ওদিকে ছুটে, সেই জন্য এটাকে বলা হয় সাফা মারোয়া, ওইটাকে সম্মান করে বলা হচ্ছে। তো তার মানে এই শিক্ষাগুলো কিন্তু আমরা স্কুলে শেখাচ্ছি না। আমরা শেখাচ্ছি কি উনি এই তরিকার লোক, উনি ওই তরিকার লোক, এইটা না হলেই তাকে মার ধর মেরে ফেলো। এটাই হলো আমি জিহাদি, আমি বিপ্লবী। আর এটা কি আবার আমাদের বিধর্মীরা বলে যে মুসলমানরা হচ্ছে আলটিমেটলি রং ডাইরেকশনের লোক। আমার শিক্ষা ব্যবস্থা দায়ী এর জন্য। আমার মূল দায়ী হচ্ছে শিক্ষা ব্যবস্থা। আর সেই শিক্ষা ব্যবস্থাটা কি ইউনিভার্সিটিতে হবে? সেই শিক্ষা ব্যবস্থা কিন্তু ইউনিভার্সিটিতে হবে না। সেই শিক্ষা ব্যবস্থাটা হয়তো প্রথম হবে তার ঘরে, দ্বিতীয় হবে তার স্কুলে। এবং সেই কারণে আমরা বলবো এই সিস্টেমটা কিভাবে পরিবর্তন করা যায়। আমি স্কুলের টপ ম্যানেজমেন্টকে দেখতে পাচ্ছি। তার মানে কি হচ্ছে, আমার শিক্ষা ব্যবস্থার পরিবর্তনটা আপনারা করতে পারবেন। আপনারা যদি করতে পারেন তাহলে সুবিধা হলো একটা পাইলট প্রজেক্ট মডেল আমরা দেখাইতে পারবে। তখন মাননীয় প্রতিমন্ত্রী গিয়ে বলতে মানে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি, তখন উনি কিন্তু উদাত্ত আহ্বান করতে পারে যে বাংলাদেশে যারা বিত্তশালী আছেন তারা এগিয়ে আসেন, এগিয়ে এসে আপনারা এই প্রতিষ্ঠানের মতো পাইলট প্রজেক্টগুলো আপনারা করেন। কারণ বাংলাদেশের মানুষ কিন্তু প্রচার চায়, সবাই চায়, আমিও চাই, এটা মিথ্যা বলে লাভ নাই। কিন্তু প্রচারটা যদি আমরা ভালো কাজ করে যদি আমরা প্রচারটা নিচ্ছি, সেটা ভালো না? নাকি মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে খুব সুন্দর সুন্দর কথা বললাম তাহলেই হয়ে গেল? তো এই জায়গাটাতে কিন্তু আমার কাছে মনে হয় যে আমাদের মানসিক পরিবর্তনটা দরকার। অবশ্যই প্রচার হবে, প্রচারটা হবে ভালো কাজ করে। একদিন কিন্তু উনি থাকবে না, একদিন উনি প্রতিমন্ত্রী থাকবে না, আরেকদিন হয়তো উনি আরও ভালো অবস্থানে যাবে, একদিন উনি দুনিয়া থেকে চলে যাবে, তখন কিন্তু ওনার ইতিহাসে আসবে। কারণ আমরা কি বলছি, মৃত্যুর পরে ভালো কাজগুলো কিন্তু সবসময় থাকে। তখন কিন্তু পরকালে গেলেও কিন্তু ওনাকে হয়তো আল্লাহ ডেকে নিয়ে বলবে এইখানে যাও, কারণ তোমার জন্য বেহেশত কবুল। কেন? তুমি মন্ত্রী থাকা অবস্থায় তুমি কিন্তু এই কাজটা করে আসছো, এবং সেটার ফসল এখনও কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি লোক নিচ্ছে। তো যেই কারণে আমি বলবো যে আবার আপনারা ভাববেন না যে শুধুমাত্র মাননীয় প্রতিমন্ত্রী বরকতটা পাবে, আপনারাও পাবেন, কারণ ইমপ্লিমেন্টার আপনারা। তো সেই জন্য বলছি যে প্রতিটা ঘরে ঘরে যারা এখানে তোমরা উপস্থিত, তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে তোমরাও তোমাদের অবস্থান থেকে চেষ্টা করো। তোমার প্রাইমারি স্কুলে তুমি কেন তোমার বাবা মা সিদ্ধান্ত নিতে পারলো না তোমার আলটিমেটলি কোন স্কিল আল্লাহ তোমাকে দিয়েছে? কারণ আমরা প্রায়ই দেখি, আমি গত সপ্তাহ, আমি নাম বলতে চাই না, রিসেন্ট একজন সচিবের সাথে দেখা হলো, হঠাৎ করে জানলাম উনি নাকি MBBS ডাক্তার। তার মানে আপনি ডাক্তার, আপনি এখন প্রশাসনে? বলে দোষ তো আমার না। তো কার দোষ? বলে আমার বাবা মার দোষ। আমি বলে বাবা মা জোর করেছে আমাকে মেডিকেলে পড়ানোর জন্য, আমি তো ডাক্তার হইতে চাইনি। তো
তো এখন ডাক্তার বাবা বাবা মা আমাকে ডাক্তার করছে, আমি ডাক্তার হয়েছি, বাট আমার তো শখ ছিল এই জায়গায় আসবো, সো আমি প্রশাসনে এসেছি। তার মানে কী হচ্ছে, তার পিছনে রাষ্ট্র খরচ করলো, তার ফ্যামিলি খরচ করলো, সমস্ত ড্রিমকে কিন্তু করে উনি ডাইভার্ট করে উনি চলে আসলো কোথায়, তার যে জায়গাটাতে। তাহলে আমরা স্কিলটা আমরা স্কুল থেকে আইডেন্টিফাই করতে পারি। আমরা স্কুল থেকে যেন, আবারও বলছি, আমি নবীজির আদর্শকে আমি আবারও রিপিট করছি, নবীজির এই জায়গাটাতে কিন্তু স্কুলগুলোতে শেখায় না। আমি মাননীয় প্রতিমন্ত্রীকে এখানেও বলবো, নবীজি কি ওনার নিজের জামাইকে ইরাকে পাঠিয়েছে কেন? আলী রাদিয়াল্লাহু উনি কি বলছে যে তুমি এখানে থাকবে না, তুমি ওখানে যাও কেন? বিকজ আলী রাদিয়াল্লাহুর যে স্পিরিট ছিল, সেই স্পিরিটকে উনি কিন্তু মনে করেছে যে লিডার হিসাবে সে যদি একটা নতুন এলাকায় যায়, তাহলে ওখানকার মানুষকে শিক্ষিত করার জন্য সে ওই অঞ্চলের জন্য বেস্ট হবে। আবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওনাকে কিন্তু কাছে রেখেছে কেন? ওনাকে কাছে রাখার পিছনে কারণটা ছিল, উনি একদিকে ছিল বয়সে অনেক বড়, আরেক দিকে তিনি অসম্ভব অভিজ্ঞ, এবং ওনার নলেজটা ছিল কিন্তু অনেক বেশি। সেই জন্য নলেজের কারণে আবু বকর রাদিয়াল্লাহু উনি কিন্তু সবসময় বন্ধুর মতো উনি কিন্তু সবসময় সাথে রাখছে। এবং অনেকেই হয়তো জানেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিন্তু আবার বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহুরও বাবা, তার মানে ওনার শ্বশুর, বন্ধু। এই জায়গাগুলোতে কিন্তু অনেক শিক্ষণীয় আছে, এগুলো নিয়ে কিন্তু স্কুলে কোনো গবেষণা হয় না। তাহলে হচ্ছে আমার প্রজন্ম জানতে পারে না। ওসমান রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, দুইজনের ভিতরে ইফ আই এম নট রং, ওসমান রাদিয়াল্লাহু ছিল অসম্ভব কড়াকড়ি লোক, সেই জন্য ওনাকে উনি একভাবে পরিচালিত করেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু আরেক রকমের লোক। তার মানে এই কাজগুলো যদি আমরা শিক্ষণীয়ভাবে যদি আমরা স্কুলগুলোতে শিখাইতে পারতাম, তাহলে আমার নতুন প্রজন্ম প্রথম থেকে জানতে পারতো যে আমার ধর্মীয় দিকগুলো কী। তো একইভাবে আমি মাননীয় প্রতিমন্ত্রীকে এটাও বলবো যে আমি আরেকটা শিক্ষা ব্যবস্থার প্রতি আমি মনে করি যে মাদ্রাসা শিক্ষা, আমরা মাদ্রাসাগুলোও কিন্তু দেখেন বাংলাদেশের মতো দেশে এত মাদ্রাসা পৃথিবীর কোনো দেশে নাই। এবং আমার যখন কিছু অর্থ হবে, আমি মনে করি আমি একটা মাদ্রাসা করে দিলাম, অবশ্যই ভালো, আমি রেসপেক্ট করি যে উদ্যোগটা নিচ্ছে তার উদ্যোগটা ভালো। কিন্তু আমি নিজে ব্যক্তিগতভাবে এই অনুষ্ঠানের আগেই আমি নিজের উদ্যোগে কিন্তু একটা মাদ্রাসার সাথে অনেক চেষ্টা করেছি কথা বলার জন্য, এবং এখনও আমি কথা বলছি এবং আমি কাজটা করবো ইনশাল্লাহ। কারণ যেহেতু ওই মাদ্রাসাতে ওনারা আমাকে গত 10 বছর আগে ওদের মাদ্রাসার গভর্নিং বডির চেয়ারম্যান হওয়ার জন্য আমাকে বিনীত অনুরোধ করছে এবং খুব প্রেশারও করছে। আমি বলছি আমি চেয়ারম্যান হব না, বাট আমি আমারই একজন ব্যক্তিকে ওখানে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দিয়েছি। সুতরাং যেহেতু ওই মাদ্রাসার গভর্নিং বডির চেয়ারম্যান আমাদেরই ড্যাফোডিলের একজন লোক, তাকে আমি বললাম যে এই মাদ্রাসায় যেই ছাত্রছাত্রীগুলো আসে তাদের একটা বড় অংশই হলো আইদার এতিম বাচ্চা, আইদার আমরা যেটাকে বলি ফিনান্সিয়াল চ্যালেঞ্জিং বাচ্চা। তাদেরকে কি শিখাচ্ছে, কতজন বাচ্চা কোথায় আছে, তাদের কাছে কোনো রেকর্ড নাই। তারপর বললাম যে আমাকে একটা প্রপোজাল দেন কিভাবে এই মাদ্রাসাটাকে আমি বা আমরা হেল্প করতে পারি যাতে করে একটা মডেল মাদ্রাসা হয়। এখন ওনারা কিন্তু বলল কিছু ফান্ড দেন আমাদেরকে, তাহলেই হবে। তারপর যে ফান্ডটা দিয়ে কী করেন, বলে আমাদের স্যালারি আর বাচ্চাদেরকে খাওয়াইতে হয়। তার মানে আমি তো এটা গত 10 বছর যাবতীয় টুকটাক করে যাচ্ছি, তাহলে কি এটাই করেন? বলে আমরা তো সারাদিন এই কাজেই ব্যস্ত থাকি। তার মানে কি? তার মানে যিনি মাদ্রাসাটা প্রতিষ্ঠা করেছেন উনি দুনিয়াতে নাই। উনি কিন্তু একটা ভালো নিয়তে করেছেন, উনি একটা বড় জায়গায় বরাদ্দ করে দিয়েছেন, কিছু বিল্ডিং কিছু সেট আপও করেছেন, অন্যান্যদের সহযোগিতায় মাদ্রাসায় কিন্তু সেটা সেট আপ করা হলো। তাইলে মাদ্রাসা থেকে কারা শিখছে, তারা কি শিখছে? এবং শিক্ষকদের 90% টাইম ব্যস্ত যায় তাদের মাদ্রাসার বেতন উঠানোর জন্য এবং ছাত্রছাত্রীদের জন্য, যেটাকে আমরা বলি লিল্লা বোর্ডিং, সেই বোর্ডিংয়ে তাদেরকে খরচ চালানোর জন্য তাদেরকে সারাদিনই কষ্ট করতে হয়, এখানে যেতে হয়, ওখানে যেতে হয়। অনেক সময় মাদ্রাসার সামনে কিন্তু ওই যে একটা কি বলে যে মাইক্রোফোন নিয়ে তারা দাঁড়ায়। তার মানে তাদের মূল কনসেন্ট্রেশন চলে যাচ্ছে অর্থ সংগ্রহ করা, যত না ডেভেলপ করা এই ছাত্রছাত্রীদেরকে। তাহলে কি হচ্ছে, এরা কিন্তু আমাদের সমাজে, আমি কেন নবীজির উদাহরণটা দিয়েছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যে নবীজি কিন্তু বাবাকে হারানোর পরে, মাকে হারানোর পরেও কিন্তু উনি আমাদের নবী হয়েছেন। উনি সারা পৃথিবীতে বলা হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ, এবং যার এমন কোনো গুণ নাই যেই গুণটা নাই। যুদ্ধক্ষেত্রে সবার সামনে ছিল, এন্টারপ্রেনার হিসাবে উনি সবচেয়ে বেশি ফিট, সমস্ত জায়গাতে কিন্তু উনি ফিট ছিল। তাহলে আমি মাদ্রাসাতে যেই শিক্ষাগুলি যাদেরকে শিখাচ্ছি তাদেরকে আমি কি শিখাচ্ছি, আমার সেই শিক্ষা ব্যবস্থাটাও কিন্তু পরিবর্তন দরকার। এবং আমি আজকের এই প্রক্রিয়াতে বলবো আমরা একটা মাদ্রাসাকেও পাইলট হিসাবে নিতে চাই। আমার মেসেজটা খুব ক্লিয়ার যে আমাদের স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, এবং রিপন যেই কথাগুলো বললো তার সাথে ইকো করে আমি এই কথাই বলতে চাই, স্কিল কিন্তু ইউনিভার্সিটিতে হয় না। দেখুন আমাকে কিন্তু প্রতিদিনই গালি দেয়, কী ইউনিভার্সিটি করলেন? আরে ভাই, ইউনিভার্সিটি তো করা হচ্ছে সে তো ম্যাচিউর্ড হয়ে তারপরে সে আসছে। এখানে তো আমি তাকে ম্যাচিউর্ড করতে পারবো না। আমি যা কিছু শিখেছি আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি, তারপরে যা কিছু শিখেছি স্কুল থেকে শিখেছি, তাই না? তো আমি তো এখন ইউনিভার্সিটিতে এসে তো আমাকে কিছুই শেখায়নি।
তো সেই কারণে আমরা বলবো যে স্কুলগুলোতে আমাদেরকে ডেভেলপ করতে হবে, স্কিলগুলো আইডেন্টিফাই করতে হবে, প্রত্যেকটা লোকের স্কিল কোথায় সেটার জন্য কিছু টেস্ট করতে হবে। সেই টেস্টের জন্য কোনো সফটওয়্যার তৈরি করতে গেলে আমি জামান স্যারকে বলবো যে বিইং এ সিইও আপনি এই জায়গাটাতে একটু সময় দেন, কারণ যেহেতু আপনার কিনোট পেপারটা আপনি যেভাবে দিলেন, আপনি এখানে একটু কাইন্ডলি সময় দেন, কারণ যেহেতু একটা সলিউশন অ্যাপস কীভাবে ডেভেলপ করা যায়, যেটা আমরা ফ্রি প্রতিটা স্কুলে আমরা দিতে চাই। আমরা যদি ফ্রি স্কুলে দিতে চাই তাহলে হয়তো কি মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় হয়তো মন্ত্রণালয় থেকে এটা অনুমোদন নিয়ে দিবে, সেটা ভবিষ্যতে আরও অনেকেই ডেভেলপ করতে পারে। আমরা ফ্রি একটা সাইট করে দিতে চাই, যেই সাইটের ভিতরে গাইডলাইনগুলো থাকবে, কাকে কাকে মডেল হিসাবে আমরা দেখাবো। তো এই কারণে বলেছি যে আমাদের মডেল কিন্তু আমাদের সমাজে আছে, সেগুলোকে আমাদের সঠিকভাবে স্কুলগুলোতে তুলে ধরতে হবে, যাতে আমাদের বাচ্চাগুলো স্কিলগুলো ওইভাবে ডেভেলপ করে। তাদের যেটা রিপন বললো ফাইন্যান্সিয়াল লিটারেসি শিখাইতে হবে, তাদেরকে মাঝে মধ্যে আমার মনে হয় যে আমরা এই যে যেটাকে বলে যে ফাইন্যান্সের যেটা বাংলাদেশ ব্যাংকের একটা জাদুঘর মিউজিয়াম আছে সেখানে নিতে হবে, তাদেরকে ইয়াং অন্টারপ্রেনারদেরকে এনে এনে লেকচার সিরিজ করতে হবে, স্কুলগুলোতে লেকচার সিরিজ করতে হবে। একইভাবে আমি আবারও বলবো যে আমি যেহেতু অল্প সময়ের ভিতরে এত বলা সম্ভব না, তো আমরা এটা আজকে থেকে শুরু করতে চাই, যাতে এবং একটা পাইলট প্রজেক্ট আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, এবং ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা সবার সামনে যাতে একটা মডেল তুলে ধরতে চাই। অন্যথায় আজকের এই পুরো আলোচনা যারা বসে থাকলেন তাদের সময়টাও আমরা নষ্ট করলাম। এটার জন্যও কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে যে অনেক বড় বড় বক্তৃতা দিলা, কাজ কতটুকু করলা। এটাও কিন্তু পরকালে কিন্তু আল্লাহ ছাড়বে না, কারণ আল্লাহ তো বলছে যে এটাও কিন্তু আমি হক নষ্ট করা, কারণ তোমরা যদি ভালো কাজ করতে তাইলে অনেকে হয়তো অনেক কাজ করতে পারতো, তাই না? তাহলে আমার আর মাননীয় মন্ত্রী মহোদয়ের বক্তব্য শোনার জন্য কিন্তু তোমরা এখানে বসে থাকলা। সো দিস ইনভেস্টমেন্ট নিড টু বি অলসো ফ্রুটফুল। থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ অল অফ ইউ গুড লাক। আসসালামু আলাইকুম।